ব্লক করছি, আমি জাস্ট 2 মিনিটের জন্য উঠবো, তারপর বসে করবো। না, আমি বলছি আমি ব্লক করছি, দাঁড়ালে নমস্কার, মিডল্যান্ড ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের তরফে আপনাদের সবাইকে আজ স্বাগত জানাই। কাজ করছে না মাইক্রোফোনটা। মিডল্যান্ড ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের তরফে আপনাদের সবাইকে আজ স্বাগত জানাই। কথা ছিল আজ স্বাধীনতা দিবস উদযাপনের, কিন্তু ভারতবর্ষ কিন্তু এখনো স্বাধীন হয়নি। এটা আজ আমাদের প্রতিবাদ দিবস, আর এই প্রতিবাদের প্রতীক আমাদের এই কালো রং। আমাদের একটাই দাবি যে ঘটনা ঘটে গেছে কলকাতা তথা পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষে, তার যেন যথাযথ বিচার হয়, আর মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আমাদের সবাইকে। আমি চাই আপনারা সব আমার সঙ্গে বলুন, we want justice, we want justice, we want justice. এবার অনুষ্ঠান শুরু করার আগে এখন আমরা 1 মিনিটের নীরবতা পালন করব। থ্যাংক ইউ। এই কোন স্বাধীনতার ধুয়ো তুলছি আমরা, এই কোন স্বাধীনতার ধুয়ো তুলছি আমরা? শুনেছ, অন্ধকার রাতের প্রহরে মধু খেয়ে চলে গেছে কোন মধু করে, রেখে গেছে বিবর্ণ রং চটা ফুল, শুয়ে আছে ঠান্ডায় লাশ কাটা ঘরে। বেআব্রু ধ্বংসের মুখ সাক্ষী আমরা, অথচ এখানে রোজ হয় কোলাহল, অক্লান্ত বিতর্কের অত পণ্ডিত প্রবর, মুখে না মারিথম যত জগতের কথা, বুদ্ধিজীবী বাঙালির ধর্মের দোসর, বাতানুকূল মিডিয়ায় বাক্য বিনিময়, শির দ্বারা বেঁচে খাওয়া তাত্ত্বিক আমরা। এখানে প্রতিদিন খুন হয় সভ্যতা, নির্লজ্জ সমাজের ধ্বংসস্তূপ পড়ে। অভিনেতা, কলমচি আর ভাতাজীবী, অনর্গল তোষামোদে বিদ্যুৎ সমাজ, অন্ধ ভক্তিতে বলে গদগদ স্বরে, ভীষণ গম্ভীর এক তোতা পাখির মতন ধর্ষণ। এ বাংলায় কোথায় শুনিনি তো আমরা। শুধু জানি চোখের জলে এক পরিবার রাতারাতি নিঃস্ব যারা এই কলকাতায়, যাদের অপরাধ ছিল একটু স্বপ্ন দেখা, জেনে গেল সত্যি সত্যি আর সেই মেয়েটি
সেবাটুকু দিতে, নিরলস স্বতন্ত্র কর্তব্যে রত, পেয়ে গেল পুরস্কার কড়ায় গন্ডায়। সমাজ নিগড়ে নিল তার শরীর, তার জীবন। লজ্জায় কোথায় মুখ লুকোবো আমরা? লজ্জায় কোথায় মুখ লুকোবো আমরা? লজ্জায় কোথায় মুখ লুকোবো আমরা? বুড়ি, আজকে কয়েকজন লোককে বাড়িতে ডেকেছি। বুড়ি, যেটা বলছিলাম, কয়েকজন লোককে আজকে ডেকেছি কিন্তু বাড়িতে। আবার আবার কিসের সেলিব্রেশন? তোমাদের ছেলেদের না সত্য সব। আরে না রে বাবা, এই খাওয়া দাওয়ার বেলাল্লাপনা নয় এবার। আর সেলিব্রেট করার তো একটা অজুহাত আছে, তাই না? এই 3 দিন আগেই তো ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিন পেরিয়ে গেল আমাদের, তাই না? তাহলে আমরা স্বাধীনতা দিবসের সেলিব্রেশনের আনন্দে আজকে আমরা উৎসব করব, তাই তো? উৎসব তো করব, কিন্তু তার সঙ্গে ফেলে আসা দিনগুলোকে একটু ঘুরে দেখব। ভেবে দেখ বুড়ি, এই স্বাধীনতার বাই প্রোডাক্ট বলিস বা সাইড এফেক্ট বলিস, তাতে তো আমরা পেলাম দেশভাগ। আর এই এই পূর্বে বাংলা আর পশ্চিমে পাঞ্জাব, এই দুটো রাজ্যকে ভাগ করে দিয়ে ইংরেজ দেশ ছাড়লো। কিন্তু মজাটা দেখ, এই দুটো প্রদেশই ছিল ব্রিটিশদের এগেনস্টে সবচেয়ে বেশি সশস্ত্র আন্দোলন করেছিল। হ্যাঁ, আড্ডা মারবো আমরা ঠিকই, তবে এই টিপিক্যাল বাঙালিদের রকে বসে আড্ডা মারার আজকে আড্ডা নয়। আজকে আমরা কথাবার্তা বলবো দেশভাগ নিয়ে, বঙ্গভঙ্গ নিয়ে, লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষের দুঃখের কথা শুনি। তার সঙ্গে একটু কবিতা, নাচ, গান, এই আর কি। নম 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 সুন্দরী জননী, জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া শনিবীর, শান্তির নীল, ছোট ছোট গ্রামগুলি। পল্লবগণ, আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল, দেখি কালো জল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু, বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে,
মা বলিতে প্রাণ করে আন চান, চোখে আসে জল ভরে। এ অনি, আয় রে আয়, কেমন আছিস? ঠিক আছে, আয় বস বস আয়। 3 দিন আগে তো আমাদের 78তম স্বাধীনতা দিবস পেরিয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, তো তার উদ্দেশ্যে সকলকে জানাই আমার শুভেচ্ছা। আয় বস। অনি এদিকে বসো। হ্যাঁ, তো আজকে কি হচ্ছে এখানে? দেখ, আজকে ভাবছিলাম আমরা আড্ডা মারবো এই বঙ্গভঙ্গ নিয়ে, বুঝলি? আচ্ছা। একটু বাংলায় গান শুনবো, বাংলার কবিতা পড়বো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কি বলিস? একদম ঠিক বলেছিস। স্বাধীনতা, স্বাধীনতার আনন্দের সাথে তো অতি বেদনার এক অংশ জড়িয়ে আছে, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। হ্যাঁ, আর তার থেকেও বেশি বেদনা এই দেশ ভাগের ফলে মানুষের মধ্যে বিভাজন, লক্ষ লক্ষ লোকের ঘর ভাঙা। এই নিয়ে তো অনেক কিছুই লেখা হয়েছে। কয়েকদিন আগে ওই অধীর বিশ্বাসের একটা লেখা পড়ছিলাম, বুঝলি তো? মানে অনেকটা আত্মজীবনী বলতে পারিস। বইটির নাম আমরা তো এখন ইন্ডিয়ায়। আচ্ছা, তো যদি অনুমতি হয় তো সেখান থেকে কিছু পাঠ কর। এই অনুমতি কেটে পর পর আর একটু দেখি উনি এই দেশভাগ নিয়ে কি লিখেছেন। আচ্ছা, তো এই অংশটার নাম হলো তবু চোখে এক স্বপ্ন। কিভাবে পূর্ববঙ্গ থেকে পরিবারগুলো দেশ ছেড়ে পশ্চিমবঙ্গে আসতে বাধ্য হয়েছিল। শীতের রাত, জঙ্গলের মধ্যে পুরো বাড়িতে জড়ো হয়েছে নানা প্রান্তের কিছু পরিবার, তাদের ছেলেপুলে, চারদিকে রাইফেলধারী পুলিশ। জড়ো হওয়া পরিবারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে কারো মুখ থেকে যেন কোনো শব্দ না বেরোয়। তবে অনেকেই জেনে গেছে যে বাড়িটার পেছনে কপোতাক্ষ নদী, আর ওপারে ভারত। ভারত মানেই কলকাতা, হাওড়া ব্রিজ, জাদুঘর, চিড়িয়াখানা, দোতলা বাস, আকাশবাণী কলকাতা, ইডেন উদ্যান থেকে বলছি সেই অজয় বসু। সকলের চোখেই এক স্বপ্ন যেন। যাদের জমি জমা ছিল না, দোকানপাট ছিল না, তারাই এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। অনটনের জন্যই ভিটে মাটি ত্যাগ। প্রথমে পরিবারের দু একজন আগে গিয়ে জায়গার সন্ধান করলো, চাকরির সন্ধান করলো, নিজের পক্ষে একটা বাসা ভাড়া করে চিঠি দিয়ে বলল অমুক জায়গায় অমুক ঠিকানায় বাসা পাওয়া গেছে। তারপর একে একে করে পরিবার নিয়ে চলে আসা। আরে দিয়া, অমিত, এই তো শিলা, আমি আয় সাথী, আয় আয় ঠিক আয়। আছে? বস 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 বস। আচ্ছা, আজকে আমরা স্বাধীনতা দিবস নিয়ে কথা বলবো, তাই তো? ঠিক তা নয় রে, মানে স্বাধীনতা দিবসের অঙ্গ হিসেবে বঙ্গভঙ্গ নিয়ে কথা বলবো। তাহলে তো আরো অনেক বঙ্গভঙ্গ নিয়ে কথা বলতে হবে। যা দেখছি যে শুনেছি এখনকার কোন এক নেতা নাকি এই উত্তরবঙ্গকে আলাদা করে দিতে চাইছে। হ্যাঁ, দেখেছি। সিরিয়াসলি এই নেতারা আমাদের মতো সাধারণ মানুষকে কি ভাবে আমি জানি না। তবে জানিস তো অনেক, আজকে যে আড্ডা মারবো রাজনীতি নিয়ে কোনো কথা নয় একদম, আর ডেফিনেটলি ওই নোংরা এই যে পার্টিবাজি তা নিয়ে তো কোনো কথা নয়। হ্যাঁ, না, আমিও তা করতে চাই না। তবে দুঃখের কথা হলো আজকালকার রাজনীতির নেতারা
ইতিহাস থেকে শিক্ষা নেন না। আজকে রাজনৈতিক দলগুলোর এজেন্ডা যাই হোক না কেন, তারা নানান যুক্তি খাড়া করে। ঠিক ঠিক যেমনটা হয়েছিল ওই 1905 সাল। হ্যাঁ, আমার মতে তাই আমাদের আলোচনাটা শুরু করা উচিত ওই 1905 সাল থেকে। একদম একদম ঠিক অনিদা, তুমি জাস্ট যা বলেছো। মানে তখনকার বড়লাট লর্ড কার্জন বাংলাকে ভেঙে দুভাগ করতে চেয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের নেতৃত্বে আমরা সেটা করতে দিইনি, তাই না? আর এই লর্ড কার্জন ভদ্রলোকটি কিন্তু বাঙালিদের দু চোখে দেখতে পারতেন না। একদম না, তুমি যা বলেছো। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো বইতে উনি লিখছেন যে একদিন লর্ড কার্জন তার স্ত্রী মেরিকে নিয়ে গড়ের মাঠে বেড়াতে যান, আর সেখানে উনি মেরিকে বলেন যে তুমি বুঝতে পারছো তো, এদের দেখতে পাচ্ছ তো, এরা কিন্তু এই বাঙালিদের সম্বন্ধে বলছেন যে এরা একদম, এদের মধ্যে পুরুষিচ্যত একটুও নেই। এই বাঙালিরা খালি সর্বক্ষণ বকর 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 করে। জানি না সত্যি এরা কার্জন সাহেব বলেছিলেন কিনা, তবে সত্যি বলতে কি উনি খুব একটা কিন্তু ভুল বলেননি। একদম না। আমরা কিন্তু আজও ওই মুখেই মারিতম জগৎ, একদম পাতলাবাজ বাঙালি এখনো নিজেরা শুধু বসে বসে শুধু লক্ষ্য সেন কেন অলিম্পিকে সোনা জিতলো না সেই নিয়ে চর্চা করি। আরে যদি দম থাকে তো তোরা নিজেরা করে দেখা। হ্যাঁ, কিন্তু সেদিন আমরা লর্ড কার্জনের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, বঙ্গভঙ্গের যুক্তি হিসেবে তিনি বলেছিলেন, হ্যাঁ, ওই বেঙ্গল প্রেসিডেন্সি এত বড় হয়ে গেছে যে প্রশাসনের অসুবিধা হচ্ছে। ভেবে দেখ, আজকের নেতারাও কিন্তু ওই একই যুক্তিকে খাড়া করছে উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়ার জন্য। কিন্তু এটা তো পরিষ্কার যে কার্জন সেদিন চেয়েছিলেন বাঙালির মেরুদণ্ড একদম ভেঙে দিতে। হিন্দু মুসলমান ঢাকা কলকাতার মধ্যে কিন্তু বিভেদের পাঁচিল তুলতে চেয়েছিলেন। ঠিক বলেছ অমিত। আর 1 বছর আগেই 1904 সালে তিনি এই ঘুঁটি সাজাতে সাজাতে উনি বলেছিলেন যে ঢাকাতে ভাষণ দিতে গিয়ে মুসলমানেরা বললেন, this would invest the Mohammedans in eastern Bengal with a unity which they have not enjoyed since the days of old Musalman viceroys and kings. পূর্ববঙ্গের মুসলমানরা কিন্তু এই কথা একদমই ভোলেননি। হিন্দু মুসলমান একত্র হয়েছিল বঙ্গভঙ্গ রুখতে। ধর্ম যাই হোক না কেন, আমরা সবাই বাঙালি, এটাই কিন্তু আমাদের যোগসূত্র। হ্যাঁ, এই যোগসূত্রে শিলা একটু জীবনানন্দ হয়ে যাক। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে দেখি, ডুমুরের গায়ে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সতী বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানিস সে কবে চাঁদ চম্পার কাছে, এমন হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়ে গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়ে।
শুনলাম আজ আমরা বাংলার গান গাইব। একদম 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 বসে পড়ো। তাই হোক। ফেলে আসা দিনগুলোকে মনে করে ফিরে রাখার গান আমরা গাইব। স্মৃতির গান, রোমন্থনের গান, দুঃখের গান, বেদনার গান, আর তার সঙ্গে আনন্দের গান। বাঙালি হিসেবে গর্বের সাথে এগিয়ে যাওয়ার গান। তবে এখন বাংলাদেশ আর কলকাতায় যা যা হচ্ছে তাতে আর বাঙালি হিসেবে গর্ব করা তো দূর, রীতিমতো লজ্জা হচ্ছে। একদম লজ্জার কথা ঠিকই, কিন্তু এখন সেসব প্রসঙ্গ থাক পারি যা। আমরা আসলে কথা বলছিলাম 1905-এর বঙ্গভঙ্গ নিয়ে। তখন কিন্তু হিন্দু মুসলমান সবাই মিলে ওই সেদিন লর্ড কার্জনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। অবন ঠাকুর তার ঘরোয়া নামক বইতে এই সময়ের ভারী সুন্দর বিবরণ দিয়েছেন, একটু পড়ে শোনাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই দিয়া। তখন এক সময় হঠাৎ দেখি সবাই স্বদেশী হুজুগে মেতে উঠেছে। এই স্বদেশী হুজুগটা যে কোথা থেকে এলো কেউ আমরা তা বলতে পারিনি। এলো একমাত্র জানি, আর তাতে ছেলে, বুড়ো, মেয়ে, বড়লোক, মুটে মজুর সবাই মেতে উঠেছিল। সবার ভেতরে যেন একটা তাগিদ জেগেছিল, কিন্তু কে দিল এই তাগিদ? সবাই বলল হুকুমায়া, কিন্তু এই হুকুমটাই বা কোথা থেকে এলো কেউ জানে না, জানে কেবল হুকুমায়া। তাই মনে হয় এই সময় একটা সবার ভেতর থেকে এই হুকুমটা এসেছিল। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সইবে না সেইটা। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? ঘরোয়া থেকেই পড়ছি। তখনকার সেই স্বদেশী যুগে ঘরে ঘরে চরকা কাটা, তাঁত বোনা, বাড়ির গিন্নি থেকে চাকর বাকর, দাস দাসী কেউ বাদ ছিল না। মা দেখি একদিন ঘর ঘর করে চরকা কাটতে বসে গেছে। ছোট ছোট গামছা ধুতি তৈরি করে মা আমাদের দিলেন। সেই ছোট ধুতি হাঁটুর উপর উঠে যাচ্ছে, তাই পরেই আমাদের কি উৎসাহ সেদিন। আরে সবাই এখানে বসে আছে। আয় আয় আয়, ভালো দিল্লি জয়ন্ত, আয় আয়। এখানে ঠিক আছে, জায়গা নাও। হ্যাঁ? আড্ডা বসে গেছে। আড্ডা জমি উঠছে, বসে এখানে। আড্ডাটা করছিলাম 1905-এ যে বঙ্গভঙ্গ হলো, তাতে যে রবি ঠাকুর রুখে দাঁড়িয়ে সেই বই নিয়ে আমাদের গল্প চলছে। আর ওই অবনীন্দ্রনাথের লেখা থেকে আমরা কিছু অংশ পাঠ করছিলাম। অবনীন্দ্রনাথের? হ্যাঁ। কোন কোন গল্পটা? আরে ইয়ে ঘরোয়া। ঘরোয়া? হ্যাঁ। ও, ওটা তো দারুণ লেখা, কতদিন আগে পড়েছি। কিন্তু জানিস তো, ওটা কিন্তু অবনীন্দ্রনাথ নিজে লেখেননি, মানে উনি গল্প ছলে রানীচন্দ্রকে বলেছিলেন আর কি, মানে খানিকটা স্মৃতিচারণের মতন। তো তারপরে রানীচন্দ্র ওটাকে বই আকারে প্রকাশ করেন। এটা একটু পড়ো ওখান থেকে। পড়বো বলছি? ঠিক আছে, পড়ি একটু। থ্যাংক ইউ। এই
এক জায়গা থেকে পড়ছি, একদিন রাজেন মল্লিকের বাড়ি থেকে ফিরছি পল্লী সমিতির মিটিংয়ের পর। রাস্তার মোড়ে একটা মুটে মাথা থেকে মোট নামিয়ে সেলাম করে হাতে কিছু পয়সা গুঁজে দিলে, বললে আজকের রোজগার, একদিনের সব রোজগার স্বদেশের কাজে দিয়ে দিলে। মুঠে মজুরদের মধ্যেও কেমন একটা ভাব এসেছিল, স্বদেশের জন্য কিছু করবার, কিছু দেবার। রবীন্দ্রনাথ লিখলেন, ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, এখন ওরা যতই গর্জাবে মোদের তন্দ্রা ততই ছুটবে। অবন ঠাকুর লিখেছেন, রবি কাকা একদিন বললেন রাখি বন্ধন উৎসব করতে হবে, আমাদের সবার হাতে রাখি বাঁধতে হবে। ঠিক হলো, সকালবেলা সবাই গঙ্গায় স্নান করে সবার হাতে রাখি পরব। রবি কাকা বললেন সবাই হেঁটে যাবে, গাড়ি ঘোড়া কিন্তু না। রওনা হলুম সবাই, মেয়েরা খই ছড়াচ্ছে, শাঁখ বাজাচ্ছে, মহা ধুমধাম, যেন একটা শোভাযাত্রা। এই গানটা সেদিন লেখা হয়েছিল। গান গাইতে গাইতে রাস্তা দিয়ে মিছিল চলল। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। এসো এসো নীনাদি, এসো। আর চোখে বাসি, ঠিক আছে, বস বস বস। আসলে আজকে আমরা ওই বঙ্গভঙ্গ নিয়ে একটু আলোচনা করছিলাম, আর ওই অবনী ঠাকুরের লেখা ঘরোয়া বই থেকে পাঠ করছিলাম। কেউ বাদ পড়ছে না, সবাইকে রাখি পরানো হচ্ছে। বীরু মল্লিকের রাস্তা বলে কতকগুলো শহীদ ঘোড়া মরছে। হঠাৎ রবি কাকারা ধাঁ করে দেখে গিয়ে ওদের হাতে রাখি পরিয়ে দিলেন। ওরা যে মুসলমান, মুসলমানকে রাখি পরালে? রাখি পরিয়ে আবার কোলাকুলি। সহিষ্ণু তো হতভম্ব। রবি কাকার খেয়াল গেল চিত্তুরের বড় মসজিদে গিয়ে সবাইকে রাখি পরাবেন। কি একটা কাণ্ড হয় দেখো। কি আর হবে, গেলুম মসজিদের ভেতরে, মৌলবি টৌলবি যাদের পেলুম হাতে রাখি পরিয়ে দিলুম। আর মারামারি কেন হবে, ওরা একটু হাসলো মাত্র। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে।
তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঘরোয়া থেকে আবার পড়ছি, বেশ চলছিল আমাদের কাজ। মনে হচ্ছিল এবার যেন একটা ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে দেশে। দেশের লোক দেশের জন্য ভাবতে শুরু করেছে। সবার মনেই একটা তাগিদ এসেছে, দেশকে নতুন একটা কিছু দিতে হবে। এবার তোর মরা গায়ে বান এসেছে, জয় মা বলে আশা তোরি। এবার তোর মরা গায়ে বান এসেছে, জয় মা বলে আশা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাকে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানের, সবাই মিলে বৈঠানের খুলে ফেল সব তরাদরি। এবার তোর মরা গায়ে বান এসেছে, জয় মা বলে আশা তোরি। 1905-এ বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সঙ্গীতা, তুই এবার পড়ে শোনাবি ঘরোয়া বইটা থেকে? এমন সময় সব মাটি হয়ে গেল যখন একদল নেতা বললেন, বিলিতি জিনিস বয়কট করো। দোকানে দোকানে তাদের চালাদের নিয়ে ধর্ণা দেওয়ালেন, যেন কেউ না গিয়ে বিলিতি জিনিস কিনতে পারে। রবি কাকা বললেন, এই কি, যার ইচ্ছে হয় বিলিতি জিনিস ব্যবহার করবে, আর যার ইচ্ছে না সে করবে না। রবি কাকা স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি এর মধ্যে নেই। আসলে রবীন্দ্রনাথ বুঝতে পারলেন এই বয়কটের রাজনীতি আমাদের মানুষের মন্দ বই ভালো কিছুতেই করবে না। ঘরে বাইরে উপন্যাসের দুই প্রধান চরিত্রের বিভেদের মধ্যে থেকে আমরা সেটা কিন্তু বুঝতে পারি। ঠিক বলেছ অমিত। আমরা মনে করি ঘরে বাইরে শুধু এক ত্রিকোণ প্রেমের উপাখ্যান। এই উপন্যাসটা কিন্তু পুরো দোস্ত রাজনৈতিক। নিখিলেশ আর সন্দীপের ঝগড়া কিন্তু বিমলাকে নিয়ে নয়। এই দুজন দেশকে, দেশ মাতৃকাকে দুভাবে পেতে চেয়েছিলেন। আমাদের দেশের প্রয়োজনের জিনিস দেশেই উৎপন্ন করার চেষ্টা করব, সেটা আলোচনা করব বলেই চন্দ্রনাথ বাবুকে ডেকেছি। যেমন ধরো, আমাদের জেলায় খেজুর গাছ অজস্র। অনেক গাছ থেকে একটা নলের সাহায্যে একসঙ্গে এক জায়গায় রস আদায় করে সেখানেই জাল দিয়ে সহজে চিনি করা যেতে পারে। কিন্তু তাতে রসের তুলনায় টাকা এত বেশি গলে পড়বে যে তোমার কারবার টিকবে না। দুঃখ পাস না ছোট। যে তোমায় ছাড়ে ছাড়ো
আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো। আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো। আমি তোমার চরণ মা গো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারবো না মা, আর কারো ধার ধারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো। আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো। বাহ, ভালো গেয়েছিস তোরা, দারুণ 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 দারুণ। আর আমরা যেন কোথায় ছিলাম, ওই ঘরোয়া থেকেই পড়ছিলাম, তাই না? তো এখান থেকে আমিও বলি একটু, যেখানে বলেছিল ঘরে বাইরেতে, যেখানে বলেছিল না আমি কিন্তু বিলিতি জিনিস তৈরি, আমার সমস্ত পোশাক পুড়িয়ে ফেলবো। পোড়াবে কেন? যতদিন খুশি ব্যবহার না করলেই হবে। কেন? এতে তুমি বাধা দিচ্ছ কেন? আমি বলছি গড়ে তোলবার কাজে তোমার সমস্ত শক্তি দাও, অনাবশ্যক ভেঙে ফেলবার উত্তেজনায় বাজে খরচ করতে নেই। আলো পাবার লোভে ঘরে আগুন লাগাতে আমি রাজি নই। এত বড় হাট বাজার আমাদের হাতে আছে, এটাকে আগাগোড়া স্বদেশী করে তুলতে হবে, বুঝলেন? এবার আমাদের হাট থেকে বিলিতি সুতো, র্যাপার প্রভৃতি একেবারে উঠিয়ে দিতে হবে। কিন্তু এতে গরিবের লোকসান হবে না? দেশের জন্য করতে হবে অনিদা, দেশের জন্য করতে হবে। সবাইকে দেশি নুন, দেশি চিনি, দেশি কাপড়ই কিনতে হবে। গাইছো তোমরা? আচ্ছা, না গাইলে আমি একটু বলি। এই যে তর্ক নিয়ে কথা হচ্ছিল এখানে, ঘরে বাইরেতে রবীন্দ্রনাথ নিখিলেশের মুখ দিয়ে একটা অসাধারণ কথা বলিয়েছিলেন, যেটা কিনা রবীন্দ্রনাথেরই কথা। বললেন, নিখিলেশ বলছেন এই সন্দীপ এবং তার দলবলকে, যে তোমরা কোনোদিন এদের মুখের দিকে তাকিয়ে দেখেছো? মানে বললেন, দেশ বলতে মাটি তো নয়, এই সমস্ত মানুষই তো। তোমরা কোনোদিন এদের মুখের দিকে একবার তাকিয়ে দেখেছো? এরা কি খাবে আর কি বা পড়বে? তোমাদের পয়সা আছে, তাই যা খুশি তাই করতে পারো, কিন্তু আমি কিন্তু এর বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু তার উত্তরে কি বললো? যতক্ষণ না আপনি দেশকে ভালোবাসবেন, ততক্ষণ আপনার মুখ থেকে দেশের নিন্দা আমরা সহ্য করব না। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাবা। কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
আমি আবার বলছি, যদি বলি তুমি বেশি সুখে আমি যেতে চাই না, মোটা কথাই বলবো। আমি মানুষ, আমার লোভ আছে, আমি দেশের জন্য লোভ করব। আমি কিছু চাই, যা কিছু কাটবো, কুড়বো। আমার রাগ আছে, আমি দেশের জন্য রাগ করব। আমি কাউকে চাই যাকে আমি কাটবো, কুটবো, যার উপরে আমি এতদিনের অপমানের শোধ তুলব। আমি দেশের এমন একটা রূপ চাই যাকে আমি মা বলবো। আমার যা কিছু মন্দ তা কিছুতেই আমি দেশকে দেব না, দেব না, দেব না। শ্যামল বরণী গো কন্যা, এই ঝিরঝিরি বাতাসে ওড়াও ওড়না। শ্যামল বরণী গো কন্যা, এই ঝিরঝির বাতাসে ওড়া ওড়না। মেঘের আলোক দোলায় কোথা যাও, কত হাসির ফোয়ারা তোমার ঝর্ণা। এসো এই ভুবন ভোলানো রূপে পরাণে, ও গো মোর সন্ততি বসন্তা। তোমার আশার আশায় চেয়ে যায়, কবে আমার ভাঙা ঘরের আঙিনা চপল চকিত চরণে আসিবে। তোমারে দেখেছি সন্ধ্যার আকাশে তারায় তারায় প্রদীপ জ্বালাতে, বধূদের চোখে মায়া অঞ্জনে পড়াতে। ও গো শ্যামল বরণী গো কন্যা, এই ঝিরঝিরি বাতাসে ওড়াও ওড়না। শ্যামল বরণী গো কন্যা, এই ঝিরঝিরি বাতাসে ওড়া ওড়না। মেঘের আলোক দোলায় কোথা যাও, কত হাসির ফোয়ারা তোমার ঝর্ণা। এসো এই ভুবন ভোলানো রূপে পরাণে, শ্যামল বরণী গো কন্যা। শ্যামল বরণী গো কন্যা, শ্যামল বরণী গো কন্যা। আচ্ছা, আমি কি আর একটু পড়বো ঘরে বাইরে থেকে পড়াটা? একদিন ছিল যখন আমাদের মনে বিশ্বাস ছিল আমাদের দেশের জন্য, সমাজের জন্য আমাদের কিছুই আশা করবার নেই। চিরদিনই আমরা নাবালকের মতো হয়ে থাকব, যেখানে যা যেমন আছে সেরকমই থেকে যাবে। সমাজের প্রবল জড়তার বিরুদ্ধে আমাদের কোথাও কোনো উপায় মাত্র নেই। তোর মনে হয় না জয়ন্ত, এটা আজকে মানে আমরা যে যা চলছে এখন তার ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য? ভীষণ ভীষণ একেবারে প্রাসঙ্গিকতার শেষ কথা রবীন্দ্রনাথ। উনি কিন্তু বলছেন আমাদের দেশের অধিকাংশ লোকেরই এই রকম মনের ভাব ছিল। আমাদের মনে হয় বলা উচিত মনের ভাব এখনো আছে। এমন অবস্থায় মানুষ হয় নিজের স্বার্থ নিয়েই থাকে, আর তা না হলে উদাসীন ভাবে কাটায়। উঠো গো ভারত লোকে, উঠো আজি জগত জনপূজা। দুঃখ দৈন্য সবনাশে, কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, কর সজ্জা। কোন কমল কনক ধন ধান্যে, জননী কলহ তুলে পক্ষে, শান্তনু দাস দেহ তুলে চোখে। কাঁদিছে তব চরণ তলে, ৩০০ কোটি নর নারী গো। কান্ডারি নাহি কমলা, দুঃখ
সাগর কম্পন দর্শে, তোমার অভয় পদ স্পর্শে নব হর্ষে পুন চলিবে তরুণী শুভ লক্ষ্মী। জননী গোলাপ তুলে পক্ষে শান্তন বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে। কোটি নারী তাহলে এবার বুঝলি তো, হ্যাঁ, কেন বলছিলাম আগেকার বঙ্গভঙ্গ নিয়ে আলোচনাটা শুরু করতে? দেখ, সেটা অবশ্যই। আচ্ছা, এখন আমরা একটু 1947 যাই না, এই তখনকার দিনগুলো একটু দেখি। একটু আগে তোদের আসার আগে সাথীর সঙ্গে কথা বলছিলাম যে স্বাধীনতার বাই প্রোডাক্ট বা সাইড এফেক্ট হিসেবে আমরা পেয়েছিলাম আমাদের দেশ ভাগ, আমাদের বাংলা ভাগ। মধুমিতা দিদি, তুমি তো এই নিয়ে অনেক কিছু লেখালেখি করেছো, তাই থেকে একটু পড়ে শোনাও না আমাদের। হ্যাঁ, এই সময়ের কথা নিয়ে আমি ছোট ছোট কিছু দৃশ্য অবশ্য লিখেছি। তার নাম আমি দিয়েছি গুজগুজ ফিসফিস। মানে তখনকার দিনে মানুষের মনে কিরকম হচ্ছিল, কিরকম তারা ভাবছিল, কি তারা করছিল, এই নিয়ে আমি একটা ছোট্ট কিছু লিখেছি আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনি, তোমরা আমাকে একটু হেল্প করবে তো পড়তে? হ্যাঁ, একটু হেল্প করো প্লিজ, আমি পড়ছি। হ্যাঁ। ও জামাল ভাই, জামাল ভাই। হ্যাঁ, কো। আরে শোনো কথা। ও মা গো, যা তাই খাইলাম না, সেটা গো, কি লাল চক্ষু দুটা, আর কি লম্বা খাইছে যেন একেবারে হিমালয় পর্বতের ন্যায়। হাতে আবার বন্দুক, ওই বাজারে তরে আসছিল গো। ও বুঝছি রমা, কিন্তু তোমার তো কিছু কয় না। আমারে কিছু কয় নাই, কিন্তু টকর টকর কইরা দেখতে আসছিল আর কি। আমি না পলাই আছি। আরে চিন্তা কইরো না, এই জামাল থাকতে কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না। এখন তোমাকে আমি বাংলাদেশ বলে ডাকবো। ভালোবেসে এই নাম আমি তোমাকে দিয়েছি। খুব প্রয়োজন ছিল এই ছদ্মনামে, তা না হলে তোমার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে নিন্দুকেরা কুকথার পাঁচালি ছড়াতো। এখন তাদের আর বেশি কিছু বলবার মতো নেই, কেননা দেশকে ভালোবাসার অধিকার সর্বজন স্বীকৃত। আবার মধুমিতা লেখার থেকে কর্তা মশাই আছেন নাকি? এই মকবুল গাজী। ও গাজী সাহেব আছেন, আসেন। কি কিটা কোন দেশের খবর? আরে খবর ভালো নয় কর্তা মশাই। কেন, কি হয়েছে? তা এবার মনে হইতেছে কর্তা সাহেব, কর্তা বাবু, ওপার আপনাদের ওপার যাওয়ার সময় হয়েছে। আমি তো আর কোনো উপায় দেখতেছি না। আরে আপনি তো আছেন গাজী সাহেব, আইলে গেই তো আমরা নিশ্চিন্ত আছি। না না কর্তা, এবার আর পারুন না। আপনি এবার ব্যবস্থা করেন, টাকা যা লাগে আমি না হয় দেব। এ কি স্নেহ, এ কি মায়া, এ কি নিজের দেশ নিয়ত উদ্বেগে, আতঙ্কে, যন্ত্রণায় প্রহর যাপন। এ কি চতুর্দিকে গর্জমান বৈরী জনতার মধ্যে বন্ধুর মুখের আদর, উদয়ান্ত উন্মাদের মতো খুঁজে ফেরা। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে,
আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। খুব ভালো, দারুণ দারুণ দারুণ। আবার একটু ছোট্ট করে, বুঝলি, গুজগুজ ফিসফিসে ফিরে যাচ্ছি। নামটা কিন্তু জবরদস্ত, আবার বলছি। ও ঠাকুরমা, কি গল্প শোনাইবাস? আজ কোনো গল্প বলুন না, আজ ঘুমায় পড়ো। মিলিটারি আইব কিন্তু। মিলিটারি কি গো ঠাকুরমা? সুপসা খোকা, আয়সা পড়লে কিন্তু। এইখানে আমার একটা খুব প্রিয় কবিতা মনে পড়ে যাচ্ছে, তার দু এক লাইন যদি মনে থাকে চেষ্টা করি বলার। এটা হচ্ছে বাংলাদেশের শামসুর রহমানের লেখা স্বাধীনতা তুমি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা না, এবার ইন্দ্রনীল গান। ও শুনুদা, খবর শুনছো? কি সংবাদ? খবর? আরে মনুর মা আজ সকালে খান বাজারে যাইতে গিয়া দেখে কি শিব মন্দিরে কেটা যেন ভাঙ্গা দিছে, আর মন্দিরের সামনে রক্তের দাগ। আর এই পুরুত মশাই সে তো পলাইছে। কি সর্বনাশ গো! অকুকের মা শুনছো? এ পলাশ কি কইল গো? শুনলাম তো, বাতাসি বলতেছিল
কাল পুকুর পাড়ে নাকি রক্তের ছাপ দেখছে। ও খুকি গেলি কই? দৌড় দেবো কিন্তু। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। ও রমা, ঘুমায় পড়ছো? আরে রাত দুপুরে ক কি? আমাকে বোধ হয় এইবার ওপার যাইবার লাগবো। ওই রসুল মিয়া কইছে কি যে ওগো লাগে আর পারন যাইব না। কি কও? এই বাড়ি পুকুর ধান ক্ষেত ওই আমাকে মঙ্গলা গাই গো, সব সাইডে আমি যাবো কোথা গো? আর আমাকে ওই যে ওই জমিতে রানী ঠাকুর গো, তারে কি করবা? সে তো উনি তো চোখেও দেখেন না, আর ঘর চলতে ফিরতেও পারেন না গো। ওসব ব্যবস্থা হয়েছে, রসুল মিয়া সামলাইয়া নেবে খাও। তুমি এবার বরং বাক্স কাটরায় বাঁধন করো, বাঁধন শুরু করো। তুমি যে কইছিলা দাস ভাগ হইব, তবে কি এইটাই দাস ভাগ্য? কি কেমন দাস ভাগ্য? চিন্তা করিও না গিন্নি, এইসব গন্ডগোল মিটলাই আমরা আবার ফিরে আসুন। সত্যি ফিরে আসু? হ্যাঁ গো হ্যাঁ, মা কালীর দিব্যি। সাগর নদী কত দেখেছি দেশ, আর পাহাড়ে সোনালি কত সূর্যোদয়। আমি দেখেছি দ্বীপ কত অন্তরে, আর নিশুতি রাত্রে হবে চন্দ্রোদয়। তবু ভরে না মন, আর ভরে না মন। কি করে বোঝাবো যা দেখে নয়ন, সব সেরা দেশ আনে হৃদয়ে রেশ। আহা জন্মভূমি আমার দেশ, তবু ভরে না মন, আর ভরে না মন। কি করে বোঝাবো যা দেখে নয়ন, সব সেরা দেশ আনে হৃদয়ে রেশ। আহা জন্মভূমি আমার দেশ। এবার একটু সুনীল গাঙ্গুলির কবিতা হলে কি হয়? বলবো? তাহলে শোন। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুলি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ। এই আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুলি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখানে নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুঠেরা ফেরারি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে শিক্ষণ, তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামে নরহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির যে কিলিকি মেলা। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শততঞ্চকের এত ছদ্মবেশ, রাত্রির শিশিরে কাঁপে ঘাস ফুল। এই আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুলি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। Very nice, very nice. 1905-এ যেটা পেরেছিলাম, কিন্তু 47-এ আমরা আর ভাগাভাগি আটকাতে পারলাম না। কিন্তু স্বাধীনতার মূল্য হিসেবে ধরে নিতে হবে এই লজ্জার কাহিনী। আমি এই কবিতাটা একটু পড়ে শোনাই এবার। এখন আমার বিছানায় ছেঁড়া কাঁথা,
ঠাকুমা বহু বছর আগে সেলাই করেছিল প্রদীপের আলোয়, নাকে ডগায় চশমা পড়েছিল সে। সন্ধেবেলায় ওই তুলসী মঞ্চে যখন প্রদীপ জ্বলেছিল, ভোরে মসজিদ থেকে ভেসে এসেছিল আজানের সুর, তখন নকশি কাঁথা চৈত্রের ভরে দিত শীতের ওম। গরম কাঁথায় নাক টোপালে স্বপ্ন আসতো ঘুরে ঘুরে। এখন আমার বিছানায় ছেঁড়া কাঁথা, বোমায় আগুনে দগ্ধ সে। মানুষের চোখের জলে ভেজা সে, গলিতে গলিতে আহত সে। বড় ভেজা বুক, বড় ছেঁড়া, বড় ঠান্ডা, আমার বড় শীত করে। তাই রোজ ভাবি আজ আমি কাঁথাটা সেলাই করব, নতুন নতুন সুতোয় জুড়ব। এসো না গো সবাই মিলে জুড়ি জুড়ি আর জুড়ি। বড় শীত করে আমার, কাঁথাটা আবার জুড়ি। এসো না গো সবাই মিলে জুড়ি জুড়ি আর জুড়ি। বড় শীত করে আমার, কাঁথাটা আবার জুড়ি। এসো না গো সবাই মিলে জুড়ি জুড়ি আর জুড়ি। বড় শীত করে আমার, কাঁথাটা আবার জুড়ি। ও আলোর পথযাত্রী, এই যে রাত্রি এখানে থেমো না। ও আলোর পথযাত্রী, এই যে রাত্রি এখানে থেমো না। এ বালুর চরে আসা তরুণী তোমার যেন বেদনা। এ বালুর চরে আসা তরুণী তোমার যেন বেদনা। আমি শ্রান্ত যে তবু হাল ধরো, আমি রিক্ত যে এই সান্ত্বনা তব ছিন্ন পানে জয় পতাকা তুলে সূর্য তরুণ দাহানা। আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না। আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না। এখানে বাতাসে মধু, নদী জলে ছল ছল বহে অমৃত ধারা। পায়ের তলায় মাটি যেন কোন বৃষ্টির সোদা গন্ধ ভরা। কান পেতে শোনা যায় বিটপির কলতান, তমাল অশ্বথ বট হিজল পারুল। সেই গাছের দীর্ঘশ্বাস কাল বৈশাখীর পরে বয়ে আনে সমীরণ। শরীর জুড়ানো এক স্নিগ্ধ সুবাতাসে। গোধূলির আহ্বানে ঘরে ফেরে পাখি, সন্ধি প্রকাশ রাগে মারোয়ার কমনীয় তানে এখানে সন্ধ্যা নামে। বঙ্গজননী তার পরম মমতায় কোমল মধুস্বরে বলে, বাছা ফিরে আসিস আবার। উথাল পাথাল চোখে বর্ষার মেঘ, বুকের কাছে চেপে রাখা রক্ত রুমাল। হৃদয়ের একুল অকুল প্লাবী মধুস্রোতস্বিনী মহামায়া মোহমায়া কি মায়ায় বেঁধেছ আমায়। এবার ফিরাও মোরে স্নেহ ভালোবাসায়, আবার আসিব ফিরে তৃষিত মায়ের কোলে এই বাংলায়।
দেশের স্বাধীনতা তো এলো, কিন্তু আমরা সত্যিকারের স্বাধীনতা কি পেলাম? একদমই না, একদম ঠিক জায়গায় তুমি ঘা দিয়েছো অনিদা। ৭৭ বছর পরেও কেন একই প্রশ্ন বারে বারে ফিরে আসে জানো? বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে বারবার কেন কেন এই সংশয়? হ্যাঁ, দেশ তো স্বাধীন হলো, কিন্তু ৪৭-এর পর থেকেই দেশে দেখা দিল ধনী দরিদ্রের মধ্যে এক চরম ভেদাভেদ। সেটা এখনো আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি। আজও তাই ৫০-৬০-এর দশকের যে গণ আন্দোলন হয়েছিল, আমাদের কাছে সেটা খুবই প্রাসঙ্গিক। সেটা তো আর ইংরেজদের দোষ না শিলা। না, বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনে সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? খুব ভালো হয়েছে। জানি শিলা আজকে আমাদের বারবার মনে করিয়ে দিয়েছে যে রাজনীতি নিয়ে কথা বলবার জায়গা এই এই অ্যামসবেরি রোড নয়, কিন্তু যেসব ঘটনা ঘটছে এখন কলকাতায়, তাতে আমরা এই বর্তমানকে উপেক্ষা করে কতটা আর এগোতে পারি। মানিকদার হীরক রাজার দেশে। হ্যাঁ, আসলে আমাদের সমাজ যখনই কোনো দুঃসময়ের মধ্যে দিয়ে চলে,
আমাদের সাংস্কৃতিক চেতনা কিন্তু জেগে ওঠে, তখনই আমরা প্রতিবাদের সুর খুঁজে পাই। হ্যাঁ, আমাদের দেশকে রক্ষা করতে তো আমরা সেই 1905 সালে রাখি বেঁধেছিলাম, তাই না? কিন্তু সেই প্রতিবাদের ভাষা আমরা কি আজ ভুলে গিয়েছি? পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জলস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জলস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলায় প্রাণের মোহনায় কিসের মনা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জলস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী নামো। নমস্কার, আজকের অনুষ্ঠান এখানে শেষ। আমি একটা খুব দুঃসাহসিক একটা পদক্ষেপ নিয়ে ফেললাম। আসলে কথা ছিল বঙ্গভঙ্গ নিয়ে ভাবছিলাম, কিন্তু কলকাতার এই নৃশংসতা দেখে কেমন যেন সব গুলিয়ে গেল। বন্ধুদের সঙ্গে সব আলোচনা করে শুরু হলো নানান রকম ভাবনা চিন্তা। ঠিক করলাম গেরুয়া কিংবা সবুজ বর্জন করে আমরা কালো পোশাক পরলাম। জানি না তাতে আমাদের বক্তব্য আর একটু জোরালো হলো কিনা, তবে কিছু লোকের অক্লান্ত পরিশ্রম সবগুলো সম্ভব হলো। এই নাচের মেয়েরা, এরা প্রচুর পরিশ্রম করেছে। আমার গানের লোকেরা, এদের ছাড়া তো হতোই না। এরা প্রচুর অনুশীলন করেছে। আর তারপর যারা পাঠ করেছে তাদেরও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে কিছু লোক ছাড়া, যাদের ছাড়া আমাদের এই অনুষ্ঠান একেবারেই সম্ভব হতো না, তাদেরকে আমি এখন মঞ্চে ডেকে দিচ্ছি। ইন্দ্রজিৎ রায়, যে প্রধান লিপি লেখক, এবং আমাদের ছোট্ট আদি সূর্য রায়, যে আমাদের বাদ্যযন্ত্র বাজিয়ে এই অনুষ্ঠান স্মৃতিমধুর করেছে। আচ্ছা, আমি ইন্দ্রজিৎকে দিচ্ছি কিছু বলার জন্য। এই মঞ্চে আমি বহুবার দাঁড়িয়েছি ছোটদের সাথে বড়দের সাথে, কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। আপনারা সবাই সেটা বুঝতেই পারছেন। আপনারা সবাই সেটাতে যোগদানও করছেন। আমাদের অনুষ্ঠান আপনারা দেখলেন। আমার তো অন্তত মনে হলো যে আপনাদের মনে গিয়ে সেই অনুষ্ঠানটা অল্প হলেও আঘাত দিয়েছে, একটা অনুরণন তুলেছে। তাতে আমাদের সবারই আমাদের কাজটা সার্থক বলে মনে হয় যখন আপনারা সেটা দেখেন, যখন আপনাদের মনে সেটা একটা আলোড়ন তোলে। আমার মনে হলো আজকের অনুষ্ঠানটা আপনারা সবাই সেই একটা অনুভূতির মধ্যে দিয়ে গেছেন, তার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ জানাই। আমার কাজ খুবই সহজ ছিল, তার কারণ এখানে যে বাকি 14 জন আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত গুণী। আদিসূর্যর কথা আমার পক্ষে বেশি বলা উচিত নয়। আদিসূর্য পুরো বাদ্যযন্ত্র দিয়ে পুরোটা গাঁথল। ওখানে যারা গান করলেন তাদেরকে তো আপনারা বহুবার শুনেছেন। সুমিত্রা পারিজাত, তাদের
আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই। নাচের দলকেও আলাদা করে কিছু বলার দরকার নেই, তাদেরকেও আপনারা বহুবার এই মঞ্চে দেখেছেন। সঙ্গীতা, রিনাদি আর সাথী। আর তারপরে বাকি যারা ছিলেন তাদের মধ্যে দুজনের কথা আমাকে আলাদা করে বলতেই হবে। গুজগুজ ফিস ফিস অংশটার লেখিকা মধুমিতাদি। এছাড়া আমরা যে কাঁথা জুড়ে নেওয়ার কবিতাটা শুনলাম সেটাও মধুমিতাদির লেখা। আর রয়েছে জয়ন্ত, একটা কবিতা মাঝখানে ছিল ঘরে ফেরা, সেটা জয়ন্তর লেখা। একদম শুরুতে যে কবিতাটা তিনজন মিলে পড়লো, দিয়া, ঝিল্লি এবং মধুমিতাদি, সেই কবিতাটাও জয়ন্তর লেখা। তো জয়ন্ত এবং মধুমিতাদি আমার কাজটা অনেকটাই সহজ করে দিয়েছিল, কারণ ওদের লেখার অনেকটা অংশই এটার মধ্যে ছিল। এবার পাঠে যারা ছিল তাদেরকে আপনারা চেনেন, তাদের প্রত্যেকেরই বক্তব্য এবং পাঠের জোরালো একটা ভাব এই পুরো ব্যাপারটাকে ধরে রেখেছিল। আমি এক করে সবার নাম বলি, যদিও পরিচয় দেওয়ার দরকার নেই। দিয়া, অনিরুদ্ধ, তারপর আমাদের সবার এখানের অমিত, শিলাজিৎ, জয়ন্ত, ঝিল্লি, মধুমিতাদি, ইন্দ্রনীল দা, সবাইকে পুনরায় ধন্যবাদ জানাই। বাঙালিদের সম্বন্ধে তো বলাই হতো যে বাংলা যা ভাবে ভারত তার পরদিন সেটা ভাবে। অতএব এরকম দুঃসময়ে আমাদের হয়তো বাংলার থেকে আবার একটা আন্দোলন গড়ে তোলা উচিত, হবেও নিশ্চয়ই, দেশে বিদেশে সব জায়গাতেই তার প্রভাব পড়বে। অতএব বাঙালি হিসেবে এটা আমাদের দুঃখের দিনও যেমন সেরকম গর্বের দিনও বটে। আমি নিশ্চিত বাঙালি আবার যেভাবে 119 বছর আগে পথ দেখিয়েছিল, এখন আবার আন্দোলন গড়ে তুলতে পারবে। সবাইকে পুনরায় ধন্যবাদ জানাই। নমস্কার। পুরো অনুষ্ঠানটা বাংলায় হলো বলে I'll switch to English for the benefit of everybody. Thank you all for coming. On behalf of MI, we're really grateful you've taken the time out to be here today. There's nothing more to say about what has already been said. Life goes on and life will go on, and we will present more programs, hopefully in better times. I'm thinking about that. On 29th of September, we're going to stage a very unique show at MIA called Devi Tattva. This is to do with Ma Durga, but there's a very unique take on this, drawing inspiration from the Vedas. There will be English translation. I think those who were here about 3 years back had seen an English and Bengali mix of a similar kind of program, but that was on Tagore's take on philosophy. This is about Ma Durga. This is just before Durga Puja starts. I'd cordially invite all of you to come and attend this. It will be a unique program. I'm sure by the time, life will be better for all of us and we will be feeling better. I won't take any more time of yours. Thank you very much for coming. There is food. Take care. And we'll see you shortly again. Thank you very much. And I also would like to thank those who have, it is home cooked food actually. So, a few members have worked really hard. So please go and enjoy. Thank you. There is some confusion in our minds, and we'd ask you. Traditionally, we've always sung the Indian national anthem on the Independence Day celebration. We are not sure actually whether we should today or shouldn't. For the first time in my life, I'm not proud to be an Indian today. So I don't know, but I don't know. Should we sing or should we not sing? That's what we thought. Thank you.